জ্ঞান অর্জন করতে গেলে কিন্তু কোনো বয়সের দরকার হয় না, মৃত্যুর আগ পর্যন্ত জানার আছে। কথাটা কিন্তু একদম সত্যি। সোজা কথা, বয়স শুধু নাম্বার। শেখা থামে যখন মানুষ নিজে বলে আমি পারবো না। আজকে অজানা কিছু কিচেন টিপস এনেছি, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। আসসালামু আলাইকুম, আমি সাদিয়া বলছি বগুড়া থেকে। মম সাদিয়া ইস লাইফস্টাইল চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কিছু কিচেন টিপস নিয়ে এসেছি, আশা করছি আপনাদের একটু হলেও উপকারে আসবে। তাই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমার 1 নাম্বার টিপস, বর্ষাকালে কিন্তু শুকনা মরিচটা তাড়াতাড়ি নষ্ট হয়, কারণ মরিচ বাতাসের জলীয় বাষ্প টেনে নেয়। এর কারণে কিন্তু মরিচটা তাড়াতাড়ি নষ্ট হয়। তো আমি এখানে কিছু শুকনা মরিচ বুটা ছাড়িয়ে নিচ্ছি। এই বর্ষাকালে কিন্তু শুকনা মরিচে ফাঙ্গাস ধরে, আর মরিচটা কিন্তু বেশি দিন ভালো রাখা যায় না। তো যাদের বাসায় রোদ্দুরের সমস্যা নেই তারা রোদ্দুর দিতে পারেন, আর যাদের আমার মতো রোদ্দুরের সমস্যা তারা এইভাবে চুলায় হালকা আছে একটু গরম করে নিতে পারেন, যেন মরিচের যে ভিজা স্যাঁতসেঁতে ভাব সেটা চলে যায়। তো আমি এখানে হালকা গরম করে নিয়েছি। আমি কিন্তু লো হিটে এটা গরম করে নিয়েছি, তারপরে একটা বড় প্লেটে রেখে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা শুকনো কৌটার মধ্যে মরিচগুলো রেখে দিচ্ছি। আর এই মরিচটা বাইরে রাখলেও অনেক দিন সংরক্ষণ করতে পারবেন, আর বেশি দিন রাখার জন্য ফ্রিজে রাখতে পারেন। ফ্রিজের মধ্যে এই মরিচটা রাখলে কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 2 নাম্বার একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন ডিম সেদ্ধ যতই আমরা লবণ দিয়ে দেই, তারপরও কিন্তু খোসা ছাড়াইতে গেলে ডিম অর্ধেক খুলে আসে। আমি ডিম সেদ্ধর সময় কিন্তু সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, এতে করে আমার ডিমগুলো ছোলার সময় খুব সুন্দরভাবে ছোলা যাবে। আমার 3 নাম্বার টিপস, এখানে একটা ছুরি নিয়েছি, আর ছুরি কিন্তু নতুন কেনার পর কিছুদিন ধার থাকে, তারপরে কিন্তু ধার চলে যায়। তো এখানে সিরামিক্সের প্লেট কিন্তু আমাদের কম বেশি সবার ঘরেই থাকে। তো আমি এই প্লেটের পিছনের অংশে ছুরিটা চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে ধার দিয়ে নিচ্ছি, আর আমি কিন্তু মাঝে মাঝে এটা করি, আর ছুরিটা কিন্তু একদম নতুনের মতো হয়ে যায়। ভিডিওর এই পর্যায়ে কে কে আছেন আমি জানি না, যদি কেউ থেকে থাকেন আর লাইক দিতে যদি ভুলে যান, প্লিজ একটা লাইক দিয়ে নেবেন। আপনার একটি লাইক কিন্তু আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার সাথে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। তো আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, আমি এই বেগুনটা ভাজবো। তো ভাজার আগে আমি বেগুনটা অনেক সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর দেখবেন বেগুনে কিন্তু অনেক সময় একটু তিতো তিতো ভাব থাকে। তো আমি বেগুন ভাজার আগে আপনাদের সাথে 4 নাম্বার একটা টিপস শেয়ার করছি। লবণ, হলুদ, আর এখানে কিন্তু আমি হাফ চামচের একটু কম চিনি দিয়ে নিলাম। আর চিনি দিয়ে বেগুন ভাজলে কিন্তু সেই তিতো ভাবটা চলে যাবে, আর বেগুনটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমি কিন্তু এইভাবে বেগুনটা ভাজি করি। 5 নাম্বার একটা টিপস আপনাদেরকে বলছি, আমি এখন বেগুনগুলা ভেজে নিব। আর সবাই চেষ্টা করবেন অবশ্যই বেগুনগুলা একটু ডুবো তেলে ভাজার জন্য। আমরা অনেকেই মনে করি যে বেগুন অল্প তেলে ভাজবো তাহলে বেগুনে বেশি তেল লাগবে না, কিন্তু ওইটা কিন্তু সম্পূর্ণই ভুল। বরং অল্প তেলে বেগুন ভাজলে কিন্তু তেল তাড়াতাড়ি বেগুনে চুষে নেয়। আমি এখানে ডুবো তেলে বেগুন ভাজলাম, আর এতে করে কিন্তু আমার বেগুনে বাড়তি কোনো তেলের অংশই নাই। আর চিনি দিয়ে বেগুন ভাজার কারণে কিন্তু ওপরে একটু ক্যারামেলের মতো ভাব এসেছে, আর কিন্তু ওপরে খুব সুন্দর মচমচে হয়েছে। তো আমার বেগুনে কিন্তু একটুও তেল নাই, একদম শুকনা করে বেগুন ভাজা হয়েছে। তো আমি এই বেগুনে একটু আলাদা টেস্ট আনার জন্য মরিচ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু সবসময় এইভাবে বেগুন ভাজি, মাছ ভাজি, পটল ভাজি করে থাকি, এতে কিন্তু খাবারটা খেতে খুব বেশি মজা লাগে। তো আমি যে ডিম সেদ্ধগুলো দিয়েছিলাম সেই ডিমের খোসাগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই ডিম সেদ্ধ টিপসটা একটা বাবুর্চির কাছের থেকে শিখেছিলাম। বাবুর্চিরা তো হাজার হাজার ডিম সেদ্ধ করে, আর তাদের ডিমে কিন্তু একটাও খাদ্য মাদ্য থাকে না, একদম সম্পূর্ণ ডিম থাকে। তো আমার ডিমের খোসাগুলা কিন্তু খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। আমার ভিডিও যে যারা যারা দেখছেন, তো আমার ভিডিওর কোনো কথাবার্তা কিংবা কাজ আপনাদের কাছে ভালো লাগুক কিংবা খারাপ লাগুক, সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে
জানাতে পারেন। আর আমার এই রকম লাইফস্টাইল ভিডিও যদি আপনারা দেখতে চান, তাহলে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনটি অন করে রাখতে পারেন। আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা যারা এই কাজটি এখন পর্যন্ত করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে নীরব সাইলেন্স ভিউয়ার্সগুলো আছেন, যারা মন চাইলে পুরো ভিডিও দেখেন আর না চাইলে দেখেন না, তো তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের মন চাইলে আপনারা কমেন্ট লাইক করতে পারেন। আর আরেকটা রিকোয়েস্ট করব, আপনারা প্লিজ ভিডিওটা চালু করলে কেটে কেটে দেখবেন না আর একটু দেখে বের হয়ে যাবেন না। চেষ্টা করবেন পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেওয়ার। আর আপনি অবশ্যই চাইবেন না আপনার কারণে আমার চ্যানেলের কোনো ক্ষতি হোক। আপনাদের সাথে 6 নাম্বার একটা টিপস বলছি। এখানে আমি সেদ্ধ করে ডিম কিন্তু পিস অর্ধেক অর্ধেক করে নিয়েছি। অনেক সময় দেখবেন আমাদের পরিবারের লোক সংখ্যার অনুযায়ী ডিমের সংখ্যাটা কম আছে, তখন কিন্তু আমরা চাইলে এভাবে ডিমের মধ্যে অর্ধেক করে দিয়ে ডিম রান্না করতে পারি। এতে করে কিন্তু আমার এক বেলার একটা খুব সুন্দরভাবে তরকারি হয়ে যাবে। আপনারা চাইলে এই টিপসটি ফলো করতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে এভাবে ডিম রান্না করি। আমার 4টা ডিম যেখানে এক বেলা হতো সেখানে কিন্তু আমার 2 বেলা হয়ে যায়। আজকে এই প্রয়োজনীয় যে টিপসগুলা আমি শেয়ার করেছি, আমি জানি আমার অনেক আপুরা এগুলা জানেন, আর যারা জানেন না তাদের ইনশাল্লাহ অনেক উপকারে আসবে। তো এখানে আমি ডাল নিয়েছি, আর এই ডালটা কিন্তু এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু বেশিরভাগ জিনিসে ফাঙ্গাসের মতো ধরে, আর একটা জিনিস বেশি দিন থাকলে কিন্তু সেটাতে পোকাও ধরে। তো এই ডালটা আমি আনার পরে একটু চুলায় হালকা আছে আমি একটু গরম করে নিচ্ছি আমার ডালের যে স্যাঁতসেঁতে ভাব সেটা দূর করার জন্য। আর যাদের রোদ্দুর আছে তারা চেষ্টা করবেন ডাল রোদ্দুরে দিয়ে রাখলে, আর রোদ্দুরে দিলে কিন্তু ডালে অনেক উপকার। ডাল বেশি দিন সংরক্ষণ করতে পারবেন, আর সাথে কিন্তু পোকা ধরবে না। কারণ ডালটা তো প্রতিদিন রান্না হয় না, অনেকে প্রতিদিন রান্না করে, কিন্তু আমার মতো যারা প্রতিদিন রান্না করেন না তাদের তো ডাল রেখে দিলে বেশি দিন পোকা ধরবে। তো আমি এই ডালটা একটা ছড়ানো প্লেটে গরম করার পর ঢেলে নিয়েছি। ঢেলে ঠান্ডা করে এর মধ্যে আমি বেশ কিছুটা সরিষার তেল দিয়ে নিচ্ছি। আর সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ডালের ওপর একটা পাতলা আস্তরণ তৈরি হইলো। এতে করে কিন্তু ডালের মধ্যে পোকা ধরতে পারবে না। আপনি প্রায় চাইলে 6-7 মাস কিন্তু এই ডাল এইভাবে রাখতে পারবেন, ডালে কিন্তু কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আর চেষ্টা করবেন সরিষার তেল দেওয়ার। আমি সরিষার তেল দিয়ে ডালটা কিন্তু ভালো করে মিক্সচার করে নিয়ে তারপরে এয়ারটাইট একটা জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই ডালটা কিন্তু আমার রোজার ঈদের ছিল, এখন পর্যন্ত কিন্তু কিচ্ছু হয় নাই। 8 নাম্বার টিপস, প্রেশার কুকারে রান্না করার সময় দেখবেন অনেক সময় এই বাঁশির এই সাইড দিয়ে কিন্তু ঝোলটা চলে আসে। আর প্রেশার কুকারে তো রান্না করতে গেলে ঝোলের পরিমাণ একটু আন্দাজ মতো দিতে হয়, বেশি হলেই কিন্তু এই সমস্যাটা হয়। এখানে প্রেশার কুকারের ঢাকনার পিছনের অংশে আমি একটু তেল দিয়ে নিলাম, আর এতে করে কিন্তু প্রেশার কুকারের ওপর দিয়ে কোনো ঝোল পড়বে না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে ডাল আর লাউ দিয়েছি, আর ডালের কিন্তু পানির পরিমাণটা কিন্তু আমি বেশি দিয়েছি। আর আমাদের বেশিরভাগ গৃহিণীদের এই সমস্যাটাই হয় যে ঝোলটা বেশি হয়ে গেলে কিন্তু প্রেশার কুকারের ওপর দিয়ে উপচে পড়ে চুলা প্রেশার কুকার পুরোটা নোংরা হয়ে যায়। আমার 9 নাম্বার টিপস, যেহেতু সামনে কুরবানি ঈদ, তো মাংস সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই এই টেকনিকটা ফলো করা উচিত। মাংস আমরা চেষ্টা করব ধুয়ে তারপরে পানি ঝরিয়ে সংরক্ষণ করার, এতে করে কিন্তু মাংসটার টেস্ট ভালো থাকে। আর তা না করে মাংস যদি ওইভাবে আমরা ফ্রিজে রাখি, মাংসের সাথে যে রক্ত থাকে সেই রক্ত কিন্তু মাংসের সাথে পুরো মিশে যায়, আর তাতে করে কিন্তু মাংসের স্বাদটা চলে যায়। আর চেষ্টা করবেন মাংসগুলা বক্সের মধ্যে কিংবা জিপার সিস্টেম ব্যাগে রাখতে, তাহলে মাংস অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আমি যে প্রেশার কুকারে ডাল সেদ্ধ দিয়েছিলাম আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার প্রেশার কুকার কিন্তু একটু নোংরা হয় নাই। আর প্রেশার কুকারের মধ্যে যে পরিমাণে ঝোল দিয়েছিলাম সেই ঝোলটা কিন্তু রান্নার মাধ্যমে কমে গেছে। আর প্রেশার কুকারের ঢাকনার উপর দিয়ে দেখেন একটুও কিন্তু ঝোল উঠে নাই। আর ভিতর দিয়েও আপনাদেরকে দেখাচ্ছি, ভিতরেও কিন্তু স্বাভাবিক আছে।
আমি যখন থেকে এই টিপসটি জানি তখন থেকে কিন্তু এইভাবেই আমি প্রেসার কুকার ইউজ করি। আমার যে মিষ্টি আপুরা জানেন না, আশা করছি তাদের জন্য এই টিপসটা অনেক উপকারে আসবে। 10 নম্বরে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কিন্তু মাসে চালের পরিমাণটা একটু বেশি করে কিনা হয়, আর প্রতি মাসে কিন্তু দেখা যায় যে চাল কিনা হয় সেই চাল লাগে না, আর চালটা থেকে যায়। আর চালটা যখন পুরাতন হয়ে যায় তখন কিন্তু চালের মধ্যে একটা পোকা ধরে। তো আমি চালের মধ্যে কিন্তু 5টা 6টা শুকনা মরিচ রেখে দিই, এতে করে কিন্তু চালটা যতই পুরাতন হোক একটা পোকাও ধরে না। আমার 11 নাম্বার টিপস, আমরা যে কড়াইয়ে রান্না করি যতই আমরা মাজুনিতে মাজি তারপরে কিন্তু একটু লাল লাল হয়ে যায়, আর মাজুনিতে মাজতে গেলে কিন্তু হাতের নখগুলা কেমন একটু, আমি সিরিজ কাগজ দিয়ে কড়াই বটি পরিষ্কার করি, এতে করে অল্প সময় লাগে আর অল্প সময়ের মধ্যে কিন্তু কড়াই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। আর এই সিরিজ কাগজ কিন্তু আপনারা যে কোনো স্যানিটারির দোকানে পাবেন, আর একটা সিরিজ কাগজ কিনলে অনেক দিন চলে যাবে। তো আমি কড়াইটা সবসময় কড়াইয়ের পিছনে যেটাই হোক সামনের পাটটা আমি সাদা রাখার চেষ্টা করি, কালো কড়াইয়ে আমার রান্না করতে ভালো লাগে না। আর যে হাতলের জায়গাটা আছে ওখানে কিন্তু আমি চাকু দিয়ে একটু কেকড়ে নিয়েছি, এতে করে কিন্তু কড়াইটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। আমার 12 নাম্বার টিপস, আমরা যতই ছুরি ব্যবহার করি না কেন বটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো বটি দেখবেন কেটে কুটে রাখার পর বিশেষ করে পেঁয়াজ তারপরে হচ্ছে কচু জাতীয় জিনিস কাটলে বটিটা কেমন লাল কালো হয়ে যায়। তো তখন আমি কি করি, এইভাবে সিরিজ কাগজ দিয়ে একদম সাদা করে ঘষে ফেলি, আর ঘষে ফেলে যতই আপনি সাদা রেখে দেন না কেন এই বটিটা কিন্তু আবার লাল লাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা বটিটা শুকনা করে কাপড় দিয়ে মুছে তারপরে এই বটির 2 অংশে একটু সরিষার তেল ভালো করে মিক্সড করে লাগিয়ে রাখতে পারেন। এতে করে আপনি যদি লম্বা সময় বটি ইউজও না করেন তারপরে কিন্তু বটি এইরকম সাদাই থাকবে। আর আমি কিন্তু সবসময় এইভাবেই বটি ব্যবহার করি। আজকের আমার সর্বশেষ 13 নাম্বার টিপসটি আপনাদের সাথে শেয়ার করছি। পেস্ট শুধু আমাদের মুখের দুর্গন্ধ আর দাঁতই পরিষ্কার করে না, তার সাথে কিন্তু অনেক কাজে পেস্টের ব্যবহার আছে। আমি এখানে মুরগিটা ধুয়ে নিয়েছি, আর মুরগির মাংস ধোয়ার পর কিন্তু সিংটা কেমন একটা গন্ধ হয়ে যায়। তো এখানে আমি কিছুটা পেস্ট নিয়েছি, নিয়ে ভালো করে একটা মাজুনি দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। এতে করে যে সিঙ্কের মধ্যে যে গন্ধ ছিল বাজে গন্ধ সেই গন্ধটাও চলে গেছে, আর সিঙ্কটা কিন্তু আমার ঝকঝক করছে। আর আমি মাঝে মাঝেই কিন্তু এইভাবে পেস্ট দিয়ে সিঙ্ক পরিষ্কার করি। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। তো আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের যাদের মেয়ে সন্তান আছে তারা অবশ্যই তাদের প্রতি খুব বেশি সতর্কে রাখবেন আর খেয়াল রাখবেন, চোখে চোখে রাখবেন। পাশের ফ্ল্যাটও কিন্তু আমাদের জন্য নিরাপদ না। আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।